প্রাচীনকালের কথা। মেবার রাজ্যের একটি শহরে একজন রাজা ছিলেন, যিনি খুব দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন। তার রাজত্বে প্রজারা খুব সুখী ছিল। সিংহ ও হরিণ একসঙ্গে জলপান করত। চারিদিকে শান্তি বিরাজমান ছিল। রাজার একটিমাত্র পুত্র ছিল, যার নাম ছিল যুবরাজ। তিনি খুব বুদ্ধিমান, সৎ ও সব কাজে দক্ষ ছিলেন। কিন্তু অতিরিক্ত আদর তাকে জেদি করে তুলেছিল। তিনি যে জিনিসটি পাওয়ার জন্য জেদ করতেন, সেটি না পেয়ে ছাড়তেন না। একদিন যুবরাজ শিকার থেকে ফিরছিলেন। সৈনিক ও অন্যান্য শিকারীরা পেছনে পড়ে গিয়েছিল। যুবরাজ ঘোড়ায় চড়ে অনেক এগিয়ে গিয়েছিলেন। তার খুব তৃষ্ণা পেয়েছিল। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন, এটি ধীবরদের মহল্লা। সব জায়গায় জাল ও মাছ শুকানো হচ্ছিল। হঠাৎ যুবরাজের নজর একটি ঘরের ওপর পড়ল। ছাদে একজন যুবতী তার চুল শুকাচ্ছিল। যুবরাজ তাকে দেখতেই মুগ্ধ হয়ে গেলেন। তিনি এত সুন্দরী যুবতী আগে কখনো দেখেননি। মনে হচ্ছিল যেন তার কালো লম্বা চুলের মধ্যে চাঁদের মতো মুখ জ্বলজ্বল করছে। যুবতীর চোখও যুবরাজের ওপর পড়ল এবং সে সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিচে নেমে গেল। যুবরাজের হুঁশ ফিরতেই তার সঙ্গীয় ভৃত্যরা সেখানে এসে পড়ল এবং যুবরাজকে বাধ্য হয়ে প্রাসাদে ফিরে আসতে হল। তার চোখ থেকে সেই সুন্দর মুখটি সরছিল না। তিনি তার বিশ্বস্ত ভৃত্যদের পাঠিয়ে খোঁজ করালেন এবং জানতে পারলেন যে সেটি একজন ধীবরের বাড়ি এবং সে ছিল সেই ধীবরের কন্যা। যুবরাজ জেদ ও রাগে বিছানায় শুয়ে পড়লেন যে তিনি সেই যুবতীকেই বিয়ে করবেন, নয়তো নিজের জীবন দিয়ে দেবেন। ৩ সপ্তাহ কেটে গেল। রাজা এই কথা জানতে পেরে চিন্তায় পড়লেন। তিনি যুবরাজের জেদের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি গ্রামের প্রধানকে ডেকে পরামর্শ চাইলেন। প্রধান খুব বিচক্ষণ, বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি পরামর্শ দিলেন, এই মুহূর্তে তাকে বাধা দেওয়া ঠিক হবে না। আপনি যুবরাজকে তার ইচ্ছামতো কাজ করতে দিন। এটা তারুণ্যের জেদ। 2 দিন ধীবরের কন্যার সঙ্গে থাকলে তার বুদ্ধি ঠিক জায়গায় চলে আসবে। তারপর আপনি মনের সুখে যে কোনো রাজকুমারীর সঙ্গে তার বিয়ে দিয়ে দেবেন। তাছাড়া রাজাদের তো অনেক রানী থাকে, ইনিও এক কোণে পড়ে থাকবেন। রাজার এই কথাটি বোধগম্য হল। তিনি যুবরাজকে ডেকে বললেন, আমরাও তোমার জেদ ও ইচ্ছা দেখে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি সেই যুবতীকে বিয়ে করতে পারো। রাজা ধীবর ও তার স্ত্রীকে ডাকালেন। তারা ভয়ে কাঁপতে কাঁপতে এলেন। তারা ভাবছিলেন, না জানি কি ভুল হয়ে গেছে যে যুবরাজ তাদের ডেকেছেন। যুবরাজ তাদের বললেন, আমি তোমাদের কন্যাকে বিয়ে করতে চাই, সঙ্গে সঙ্গে প্রস্তুতি নাও। যুবরাজ ভেবেছিলেন যে ধীবর ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে যাবেন এবং যুবরাজের পা ধরে বসবেন যে তিনি তাদের এত সম্মান দিয়েছেন। কিন্তু এমন কিছুই হল না, বরং তারা দুজনেই চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, যুবরাজ, এটা তো আমাদের সৌভাগ্য যে আপনি এমন ইচ্ছা করেছেন, কিন্তু আমরা আমাদের কন্যাকে জিজ্ঞেস করে উত্তর দেব। যুবরাজ এই কথা শুনে খুব রেগে গেলেন যে তিনি এই ধীবরকে সম্মান দেখাচ্ছেন, এই গরিবের কন্যাকে বিয়ে করছেন, আর এই রাজ্যের একজন সাধারণ ধীবর বলছে যে কন্যাকে জিজ্ঞেস করে জানাবে। কিন্তু এটি তার মনের ব্যাপার ছিল। তিনি সেই যুবতীর প্রেমে পড়ে গিয়েছিলেন, তাই ধীবরের কথা সহ্য করে গেলেন। তিনি ধীবরকে স্পষ্ট বলে দিলেন, আমাদের প্রত্যাখ্যান শোনার অভ্যেস নেই। প্রত্যাখ্যান করলে আমি তোমাদের পুরো পরিবারকে জেলে ভরে দেব। তারা দুজন, ধীবর ও তার স্ত্রী, যেমন ভয়ে কাঁপতে কাঁপতে এসেছিলেন তেমনই চলে গেলেন। বাড়ি পৌঁছে তারা তাদের কন্যাকে বললেন, যুবরাজ তোমাকে বিয়ে করতে চান। যদি তুমি মানা করো তাহলে আমরা জীবন হারাতে পারি। মেয়েটি বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু যুবরাজকে বলবেন যে আমার 4টি শর্ত আছে। তিনি নিজে এসে যেন শুনে যান। যদি মঞ্জুর হয় তাহলে যেন বরযাত্রী নিয়ে আসেন। পরের দিন ধীবর যুবরাজের প্রাসাদে গেলেন এবং কন্যার বার্তা পৌঁছে দিলেন। তার মনে ভয় ছিল যে কোথাও যুবরাজ রাগে এসে তার মাথা শরীর থেকে আলাদা না করে দেন। ধীবরের কন্যা আর এত সাহস যে যুবরাজের সামনে শর্ত রাখে। যুবরাজ প্রথমে এই কথা শুনে খুব রেগে গেলেন। তার মন চাইল যে তরোয়াল দিয়ে ধীবরকে শেষ করে দেন, কিন্তু তারপর এক তো তার ভালোবাসা ছিল, দ্বিতীয়ত তার মনে কৌতূহল জাগল যে দেখি এই ধীবরের কন্যা কি কি শর্ত রাখে। যুবরাজ সেই মুহূর্তেই ধীবরের সঙ্গে তার বাড়িতে গেলেন। 2 কামরার বাড়ি ছিল। নিচে ধীবর, তার মা ও স্ত্রী থাকতেন।
এবং ওপরের তলায় যুবতীটি থাকত। যুবরাজ পৌঁছলে নিচে একটি কামরায় পর্দা দিয়ে যুবতীটি বসে পড়ল এবং বলতে লাগল, আমার 4টি শর্ত যদি আপনার মঞ্জুর হয় তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। প্রথম শর্ত হল, আমি আপনার প্রাসাদে রাত কাটাব না, সকালে যাব এবং সন্ধ্যায় আবার নিজের বাড়িতে ফিরে আসব। যুবরাজ ভাবলেন, এটা কি ধরনের কথা, এটা কেমন অদ্ভুত শর্ত। কিন্তু তারপর তার মনে হল যে এসব বলার কথা, একবার বিয়ে হয়ে গেলে প্রাসাদ ছেড়ে ঝুপড়িতে কে ফিরে আসে। যুবরাজ বললেন, মঞ্জুর, তুমি দ্বিতীয় শর্ত বলো। যুবতীটি বলল, দ্বিতীয় শর্ত হল, আপনি আমাকে ছোঁড়া বা কথা বলার চেষ্টা করবেন না। যুবরাজ এই কথা শুনে হেসে ফেললেন। এটা কি বিয়ে নাকি ঠাট্টা? তিনি ভাবলেন, সবকিছু হয়ে গেলে পরে দেখে নেব। তিনি বললেন, আচ্ছা, এটিও মঞ্জুর। যুবতীটি আবার বলল, আমার চতুর্থ শর্ত, যদি আপনি আমাকে আঙুল দিয়েও ছোঁয়ার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পর্ক শেষ, তারপর আমি আর কখনো ফিরে আসব না। যুবরাজ ভাবলেন, এই যুবতীটি বড় অদ্ভুত, কেমন বেয়াদ্দব। একবার বিয়ে হয়ে গেলে সব শর্ত বাতিল হয়ে যাবে। তিনি বললেন, আমার তোমার সব শর্ত মঞ্জুর। যুবতীটি বলল, যদি আপনার শর্তগুলো মঞ্জুর হয় তাহলে আপনি বরযাত্রী নিয়ে আসুন। যুবতীটি চায়নি যে তার জন্য ধীবর কোনো বিপদে পড়ুক। যুবরাজ 2-4 বন্ধুকে সঙ্গে নিয়ে ছলে বলে কৌশলে চলে গেলেন এবং ফেরা পরিয়ে কনেকে প্রাসাদে নিয়ে এলেন। নতুন বউটি শাড়ি পরেছিল এবং বড় একটি ঘোমটা দিয়েছিল, যাতে তার মুখটি পুরোপুরি ঢেকে গিয়েছিল। বোঝা যাচ্ছিল না যে নতুন বউ হয়ে প্রাসাদে এসেছে। রাজারানী তো ভিসিই অন্তর্ভুক্ত হননি, শুধু যুবরাজের একজন বিশ্বস্ত দাসী ছিল। সে হাত জোড় করে দাঁড়িয়েছিল, যে কোনো আদেশ হলে তা পালন করবে। সন্ধ্যা হলে দাসী এসে জানালো যে গাড়ি এসে গেছে। নতুন বউটি উঠল এবং সোজা গাড়িতে গিয়ে বসে পড়ল। পরের দিন সকালে সেই একই পোশাকে একইভাবে ঢাকা অবস্থায় এলো এবং সেই একই চেয়ারে বসে পড়ল। সারাদিন না কিছু খেলো, না পান করল, না নড়াচড়া করল। পাথরের মূর্তির মতো বসে রইল এবং সন্ধ্যায় ফিরে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, পুরো 6 মাস কেটে গেল। তার প্রতিদিনের কাজে কোনো পরিবর্তন এলো না। যেমন যুবরাজ ভেবেছিলেন তেমন কিছুই হলো না এবং যুবরাজ তার শর্তগুলোতে বাঁধা পড়েছিলেন। যে মুখটি দেখে তিনি তার ঘুম ও শান্তি ত্যাগ করেছিলেন, সেই মুখের একটি ঝলকও দেখতে পেলেন না। দরবারে লোকেরা নানা রকম কথা বলতে লাগল। রাজারানী সবাই চিন্তিত হয়ে পড়লেন। একদিন তিনি ধীবরকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার কন্যাকে বোঝাও না কেন? এখন সে আমাদের রানী, তার প্রাসাদে থাকা উচিত। এভাবে রোজ রাতে চলে যাওয়া ভালো লাগে না। লোকেরা নানা রকম কথা বলে। ধীবর হাত জোড় করে বলল, যুবরাজের জয় হোক। সত্যি কথা হলো, সে আমাদের কন্যা নয়। একদিন আমাদের বাড়িতে এসে বলল, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমাকে নিজের কন্যা বানিয়ে তোমাদের বাড়িতে রেখে দাও। আমাদের কোনো সন্তান ছিল না। আমার স্ত্রীর তার সুন্দর চেহারা পছন্দ হলো। আমরা তাকে বাড়িতে রাখলাম। সে আমাদের বাড়ির ওপরে থাকতে লাগল। তারপর থেকে সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। কোথায় খায়, কি পান করে, কি করে, আমরা কিছুই জানি না। মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে এসে বসে, তাকে মা বলে ডাকে। সেই বেচারি এইতেই খুশি থাকে। সে আমাদের কসম দিয়ে রেখেছিল, তাই আমরা চুপ ছিলাম। যেমন সে বলেছে তেমনই আমরা করেছি। যুবরাজ, তার ওপর আমাদের কোনো জোর নেই। আপনি আমাদের জীবন রক্ষা করুন। ধীবর চলে গেল এবং যুবরাজ অদ্ভুত চিন্তাভাবনায় পড়ে গেলেন। কি করবেন? তার মন সব দিক থেকে বিচলিত হয়ে গিয়েছিল। অবশেষে একদিন কাউকে কিছু না জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। শুধু তার বিশ্বস্ত দাসীকে জানালেন যে তিনি যাচ্ছেন, জানেন না কোথায় এবং কবে ফিরে আসবেন। আমার বাবা মা যদি আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেন তাহলে বলে দেবেন যে তিনি ভ্রমণে গেছেন এবং ঠিক আছেন। দাসীর মন যুবরাজের অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিল। সেও ভাবল, চলো ভালোই হয়েছে, কিছুদিনের জন্য এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। যুবরাজের মন দুনিয়া থেকে উঠে গিয়েছিল। তিনি হিমালয় পর্বতের দিকে চলে গেলেন। মাসের পর মাস এদিক ওদিক ভটকতে রইলেন। এক রাতে বরফে ঢাকা পাহাড়ে রাত কাটানোর জন্য একটি গুহা খুঁজছিলেন। একটি গুহায় কিছু আলো দেখতে পেলেন। ভয়ে ভয়ে ভিতরে পৌঁছলেন এবং দেখলেন একজন খুব বৃদ্ধ সন্ন্যাসী পূজা করছেন। তার চোখ বন্ধ ছিল। দাড়ি ও মাথার চুল খুব বড় হয়ে গিয়েছিল। পুরো শরীর ও চোখের পাতায় পর্যন্ত ধুলো জমেছিল।
একটি প্রদীপ জ্বলছিল, যার 1 গজ লম্বা সলতে জ্বলে গিয়েছিল এবং 1 গজ এখনও বাকি ছিল। তাকে দেখে যুবরাজের মন শান্তি পেল। তিনিও তার পায়ের কাছে বসে পড়লেন, কিন্তু তিনি চোখ খুললেন না। তিনি সমাধিতে মগ্ন ছিলেন, তার কোনো খবর ছিল না। তিনি ঈশ্বরের ধ্যানে ডুবেছিলেন। যুবরাজ সেখানেই থাকতে লাগলেন। রোজ সকালে উঠে ঝর্ণা থেকে জল আনতেন, সন্ন্যাসী মহারাজের হাত পা ধুতেন, চুল ধুতেন, চুলে চিরুনি দিতেন, গুহা পরিষ্কার করতেন। নিচের উপত্যকা থেকে বুনো ফল ফুল তুলে আনতেন এবং তা দিয়ে নিজের পেট ভরতেন। 1 মাস পর সেই সন্ন্যাসী মহারাজ চোখ খুললেন এবং যুবরাজকে সামনে হাতজোড় করে বসে থাকতে দেখলেন। যুবরাজ তাকে জলপান করালেন, বুনো ফলফুল খাওয়ালেন, তার হাত পা টিপে দিলেন। সন্ন্যাসী মহারাজ বললেন, বাচ্চা, তুমি যুবরাজ, এই সন্ন্যাসীর কুটিরে তোমার কি কাজ? যুবরাজ এই কথা শুনে বললেন, মহারাজ, আপনি যদি জানেন যে আমি রাজার ছেলে, তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আমি কেন এবং কিসের জন্য দিগ্ভ্রান্ত হয়ে ঘুরছি। আমার বাবা মা আমার জন্য চিন্তিত হবেন, কিন্তু আমার ফিরে যেতে মন চাইছে না। সেই মহারাজ বললেন, বাচ্চা, সন্ন্যাসীদের কাছ থেকে কিছু লুকানো যায় না। তুমি বড় ভুল করেছ যে সেই যুবতীকে বিয়ে করেছ, কিন্তু তুমি আমাদের এতদিন সেবা করেছ, তাই আমরা তোমাকে খালি হাতে ফেরাব না। এটি নাও, তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি এই ছাই কপালে লাগিয়ে তার সঙ্গে চলে যেও। তখন তুমি জানতে পারবে সে কে এবং তার কি বাধ্যবাধকতা আছে। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। সেই সন্ন্যাসী মহারাজ তার প্রদীপে জ্বলা সলতের ছাই তাকে দিলেন, যা যুবরাজ যত্ন করে কাপড়ে বেঁধে রেখে দিলেন এবং সন্ন্যাসীকে বিদায় জানিয়ে চলে গেলেন। কয়েকদিনের পথ অতিক্রম করে তিনি যখন প্রাসাদে ফিরে পৌঁছালেন, তখন তার এমন অবস্থা যে কাপড় ছেড়ে গিয়েছিল, পায়ে ফোসকা পড়েছিল এবং খুব দুর্বল ও কৃশ হয়ে গিয়েছিলেন। কামরায় ধীবরের কন্যা একইভাবে সেই একই পোশাকে চেয়ারে বসেছিল। দাসী যুবরাজকে দেখে খুব খুশি হল, বলল, যুবরাজ, কোথায় চলে গিয়েছিলেন আর এ কী অবস্থা করেছেন? রাজা এবং রানীও আপনার সম্পর্কে সবসময় জানতে চাইতেন। আমি এটাই বলে দিতাম যে আপনি ভ্রমণে গেছেন এবং ঠিক আছেন। আজ যুবরাজ খুব খুশি ছিলেন। তিনি গরম জলে স্নান করলেন, চুল কাটলেন এবং পেট ভরে খাবার খেলেন। তিনি দাসীকে জিজ্ঞেস করলেন, আমার পেছনেও কি রোজ এভাবেই আসত? দাসী জানালো যে তার নিয়মে কোনো পরিবর্তন আসেনি, সে রোজ একইভাবে আসত। যুবরাজ বললেন, আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো, কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়ি যেতে লাগবে তখন আমাকে জাগিয়ে দিও। সন্ধ্যায় যখন ধীবরের কন্যা যাওয়ার সময় হল, তখন সেই দাসী যুবরাজকে জাগিয়ে দিল। যুবরাজ সঙ্গে সঙ্গে কপালে সাধু মহারাজের দেওয়া ছাই লাগিয়ে নিলেন এবং তার সঙ্গে চলে গেলেন। পরের দিন সকালে সকালে যুবরাজ ফিরে এলেন এবং দাসীকে বললেন, আজ আমি একই কামরায় ঘুমাবো। যখন সেই ধীবরের কন্যা এসে বসে পড়বে, তখন তুমি এসে আমাকে জাগাবে এবং আমাকে জিজ্ঞেস করবে যে দিন চড়ে আছে আমি কেন উঠছি না। আমি যা বলতে না চাইব তাও জেদ করে জিজ্ঞেস করবে। দাসী বুদ্ধিমান ছিল, বুঝে গেল যে যুবরাজের কি উদ্দেশ্য। যখন ধীবরের কন্যা এসে তার চেয়ারে বসে পড়ল, তখন দাসী এসে যুবরাজকে জাগানো শুরু করল। যুবরাজ প্রথমে জাগলেন না। যখন জাগলেন, তখন দাসীকে ধমক দিতে লাগলেন, কি বিপদ এসে পড়েছে? কেন আমাকে জাগিয়ে দিলে? আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। দাসী অনুরোধ করতে লাগল, যুবরাজ বলুন। প্রথমে যুবরাজ তাকে এড়িয়ে যেতে লাগলেন, তারপর বললেন, আচ্ছা, যখন এতই জেদ করছ তখন বলে দিচ্ছি। আমি স্বপ্নে দেখলাম যে কাল রাতে যখন এই ধীবরের কন্যা এখান থেকে গেল, তখন আমিও এর সঙ্গে সঙ্গে গেলাম। সে গাড়িতে বসল, আমিও সঙ্গে বসে পড়লাম। সত্যি নাকি? স্বপ্নে? আমি তো স্বপ্নে এর সঙ্গে গিয়েছিলাম। দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা, তারপর কি হলো? যুবরাজ বলতে লাগলেন, তারপর কি হবে? আমি জোরে জোরে ঘোড়ার গাড়ি নাড়াচ্ছিলাম এবং সে দারোয়ানকে ধমকাচ্ছিল যে আজ সে কেমন করে গাড়ি চালাচ্ছে। গাড়োয়ান বেচারা বলল, রাজকুমারী, আমি তো রোজ এভাবেই চালাই। যাই হোক, যখন ধীবরের বাড়ি এসে পড়ল, এই ধীবরের কন্যা ধীবর ও তার স্ত্রীর কাছে গেল না, সোজা উঠে ওপরে পৌঁছে গেল। আমি এর সঙ্গে কামরায় চলে এলাম। কি সাজানো কামরা ছিল, মনে হচ্ছিল না যে এটা ধীবরের বাড়ি। সোনারূপার কার্পেট বিছানো ছিল, সোনারূপার চেয়ার রাখা ছিল। রাজার প্রাসাদের থেকেও বেশি সুন্দরভাবে সাজানো ছিল সেই কামরা। আমিও চেয়ারে বসে পড়লাম।
দাসী জিজ্ঞেস করতে লাগল, আপনি এবং তার কামরায় বসে কি কথা বলছিলেন? যুবরাজ বললেন, আরে সত্যি নাকি? এটা তো স্বপ্নে ছিল। দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা বলুন, তারপর কি হলো আপনার স্বপ্নে? যুবরাজ বললেন, হতে কি ছিল, এই ধীবরের কন্যা এই শাড়িটি, যা 1 বছর ধরে পরে আসছিল, এমনভাবে খুলে ফেলল যেন কোনো ভিখারির শাড়ি, এবং তার দাসীকে দিতে লাগল যে স্নানাগার তৈরি আছে। দাসী উত্তর দিল, হ্যাঁ রাজকুমারী, গরম জল তৈরি আছে। সে স্নানাগারে ঢুকতেই আমিও তার সঙ্গেই তার। দাসী আবার বলল, আপনি যুবরাজ, আপনি তার সঙ্গে স্নানাগারে ঢুকে পড়লেন? কেন আমাকে বোকা বানাচ্ছেন? যুবরাজ বললেন, এমন কোথাও হতে পারে? তুমি তো সবকিছু সত্যি মনে করে ফেলছ। আমি তো স্বপ্নের কথা বলছিলাম। থাক, এখন আর শোনাব না তোমাকে স্বপ্ন। যুবরাজ থামতে লাগলে দাসী কান ধরে বলল, যুবরাজ শোনান, এখন আর মাঝখানে কথা বলবো না। যুবরাজ বলতে শুরু করলেন, তারপর কি হলো? সে স্নান করা শুরু করল। আমি ভাবলাম, চলো, অনেক দিন ধরে ভালো স্নান করিনি, আমিও স্নান করিনি। সে 1 বাটি ভরে জল ঢালত, আমি 4 বাটি ঢেলে নিতাম। তার শরীরে সাবানও ছাড়া হয়নি, জল শেষ হয়ে গেল। সে তার দাসীকে ডেকে বলল, আজ জল এত কম কেন রেখেছ? দাসী বলল, রাজকুমারী, আমি তো ততটুকুই জল রেখেছি যতটা রোজ রাখি। কম হলে আপনি আরও নিতে পারেন। সে আরও একটি বালতি নিয়ে এলো, সেটাও আমি শেষ করে ফেললাম। তারপর 3য়বার সে জল আনালো। কোনোভাবে সে স্নানাগার থেকে বের হলো। এই সময় দাসীকে ডাক দিল, সঙ্গে সঙ্গে খাবার দাও, খুব খিদে পেয়েছে, সারাদিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বসে থাকতে হয়। দাসী ছাদে গেল এবং আকাশের দিকে হাত করে দাঁড়িয়ে রইল। আকাশ থেকে একটি থালা নামল, যাতে সোনা রূপার পাত্রে বিশ্বের সব মজার মজার খাবার রাখা ছিল। দাসী নিজের জন্য একটু খাবার নিল এবং বাকি থালাটি এনে তার সামনে রাখল। আমি ভাবলাম, আজ আমিও এর সঙ্গে খাবার খাই। কতদিন ধরে জঙ্গল জঙ্গল ঘুরে ভালো খাবার পাইনি। এমন মজার খাবার যে কি বলবো। সে 1 গ্রাস খেত আর আমি 4 গ্রাস খেয়ে নিতাম। তার পেটও ভরেনি এবং খাবার শেষ হয়ে গেল। সে আবার দাসীকে ধমক দিল, দাসীলি, কি ব্যাপার? আজ কি করছো? এত খাবার রাখা, আমি ক্ষুধার্ত রয়ে গেলাম। দাসী বেচারি অবাক হয়ে গিয়েছিল। বলল, রাজকুমারী, আমি তো ততটুকুই খাবার আপনার জন্য বের করেছিলাম যতটা রোজ বের করি। নিন, আপনি আমার অংশেরও নিয়ে নিন। কিন্তু আজ কিছু গোলমাল নিশ্চয়ই আছে। যুবরাজ কি আপনার সঙ্গে কথা বলেননি? এই শুনে এই ধীবরের কন্যা তার দাসীকে ধমক দিতে লাগল যে তার এত সাহস কি করে হলো এমন কথা বলার? সে তো আমাকে কখনো ছুঁতেও পারে না। শোনো, তুমি এই ধীবরের কন্যা আমার সম্পর্কে এমন কথা বলল? আমারও রাগ হয়ে গেল। বাকি খাবারও সে অল্পই খেতে পারল এবং আমি সব খেয়ে ফেললাম। সে ক্ষুধার্ত রয়ে গেল, কিন্তু মনে মনে অবাক হচ্ছিল যে ব্যাপারটি কি। তারপর আকাশ থেকে তার জন্যে পোশাক এলো। সে পোশাক পরিবর্তন করল, দাসী তার মেকআপ করল, চুলে মুক্তা গুজল। বাস কি বলবো, কি লাগছিল সে, এই ধীবরের কন্যা যে এখানে এই নোংরা মলিন শাড়িতে এসে বসে থাকে, সে সেজে গুজে ছাদে গিয়ে দাঁড়ালো। রাতের দিকে আকাশ থেকে উড়ন্ত সিংহাসন নামল এবং সে তার উপর বসে পড়ল। আমি ভাবলাম, এটা তো কিছুই হয়নি, আমিও সিংহাসনের একটি পা ধরে ঝুলে পড়ি। এইটুকু বলে যুবরাজ থামলেন। দাসী ইশারা করল যে ধীবরের কন্যা তার মুখের দিকটা একটু ঘুরিয়ে নিয়েছে। দাসী জিজ্ঞেস করতে লাগল, যুবরাজ, তারপর কি হলো? যুবরাজ বললেন, বাস, স্বপ্ন শেষ হয়ে গেল। দাসী জেদ করতে লাগল, যুবরাজ শোনান, এমন অসম্পূর্ণ স্বপ্ন কি হতে পারে? বলুন তারপর কি হলো? যুবরাজ প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন, তারপর বললেন, তারপর সেই সিংহাসন ওপরে উঠতে উঠতে, চাঁদ তারা থেকেও উপরে উঠতে উঠতে পুরীদের দুনিয়ায় পৌঁছে গেল। সেখানে রাজা ইন্দ্রের দরবার সাজানো ছিল, একের পর এক সুন্দরী পুরী বসেছিল। সে পৌঁছলে সবাই উঠে দাঁড়ালো যেন সে রাজকুমারী। এই ধীবরের কন্যা সেখানে পুরীদের রানী। সবার শেষে তার নাচার পালা এলো। সে নাচতে দাঁড়ালো। তখন আমি ভাবলাম, আজ যদি আমি এর নাচে তাল না দিই তাহলে কিছুই করিনি। আমি তবলাবাদককে বললাম, নিন ভাই, আপনি ক্লান্ত হয়েছেন, একটু বিশ্রাম নিন, আমি তবলা বাজাই।
তবলাবাদক বেচারা কাউকে দেখতে পেল না, কিন্তু সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। তবলা ছেড়ে বসে ঘুমিয়ে পড়ল। আমি সেই তবলা বাজালাম এবং আমার তালে সে এমন নাচ করল যে পুরো পরিবেশ জমে গেল। রাজা ইন্দ্র খুশি হয়ে নিজের রেশমি রুমাল তাকে উপহার দিলেন। সে ঝুঁকে রুমালটি নিল, সবাইকে দেখালো এবং তবলাবাদকের দিকে চলল। আমি তাড়াতাড়ি নিয়ে পকেটে রেখে দিলাম। এইটুকু বলে যুবরাজ থামলেন। ধীবরের কন্যা এখন পুরোপুরি তার দিকে ঘুরে গিয়েছিল। যুবরাজজি, আমরাও তো দেখি সেই রুমালটা কেমন। যুবরাজ বললেন, হ্যাঁ, এটা তো স্বপ্ন ছিল। স্বপ্নের জিনিস ওকে কোথাও দেখানো যায়? কিন্তু দাসী জোর করে যুবরাজের পকেট থেকে একটি রেশমি রুমাল বের করল। এইটাই তো রুমাল নয় তো? যুবরাজ কৃত্রিম রাগের সঙ্গে বললেন, তুমি খুব জেদি, মানো না তাই না? হ্যাঁ, এইটাই তো ছিল। জানি না আমার পকেটে কোথা থেকে এসে গেল। ধীবরের কন্যার ঘোমটা ওপরে উঠে গিয়েছিল, কিন্তু যুবরাজ এবং দাসী এমনভাবে দেখাচ্ছিলেন যেন তারা দেখেনি। দাসী আবার বলল, শোনান যুবরাজ, তারপর কি হলো? যুবরাজ বলতে লাগলেন, হতে কি ছিল, রাজা ইন্দ্র তাকে আবার নাচ করার অনুরোধ করলেন। আমি আবার ঢোল সামলালাম। আমি যত ভালো ঢোল বাজালাম সেই তত ভালো নাচতে লাগল। রাজা ইন্দ্র খুশি হয়ে নিজের আংটি উপহার দিলেন। সে ঝুঁকে তার পা ছুল, সবাইকে আংটি দেখালো এবং তারপর তবলাবাদকের কাছে ফেলে দিল। সেটাও আমি তুলে পকেটে রেখে দিলাম। দাসী আবার জেদ করতে লাগল, দেখুন যুবরাজ, আমাদেরও দেখান সেই আংটিটি কেমন ছিল। যুবরাজ বললেন, দাসী তো বোকা। এখন একটি জিনিস সত্যি হয়ে গেছে তো এর মানে এই নয় যে সব কথা সত্যি হয়ে যাবে। দাসী আবার জিজ্ঞেস করতে লাগল, যুবরাজ, এইটাই কি সেই আংটি? যুবরাজ বললেন, আরে হ্যাঁ, এইটাই তো ছিল, কিন্তু আমার পকেটে কোথা থেকে এসে গেল? দাসী ইশারা করল। ধীবরের কন্যার ঘোমটা ওপরে উঠে গিয়েছিল, কিন্তু যুবরাজ এবং দাসী এমনভাবে দেখাচ্ছিলেন যেন তারা দেখেনি। দাসী জিজ্ঞেস করল, তারপর কি হলো যুবরাজ? যুবরাজ বললেন, আমিও এমন তবলা বাজালাম যে প্রাণ দিয়ে দিলাম, এবং সেও এমন নাচ করল যার কোনো জবাব পুরো পরীদের দুনিয়ায় ছিল না। নাচ শেষ হলে রাজা ইন্দ্রধকাল উঠে দাঁড়ালেন। রাজা ইন্দ্রধকাল দরবার থেকে উঠে গেলেন এবং সেও উড়ন্ত পালকিতে বসে পড়ল। তাড়াহুড়োতে নিজের উপহার তবলাবাদকের কাছে রেখে দিল। হয়তো ভেবেছিল কাল নিয়ে নেবে। সে কি জানত যে সব তো আমার কাছে ছিল? তার সিংহাসন উড়ল এবং আমি আবার তার পাখা ধরে ঝুলে নিচে নেমে এলাম। বাস এই পর্যন্তই দেখেছিলাম যে তুমি এসে আমাকে জাগিয়ে দিলে। দাসী বলতে লাগল, যুবরাজ, এখন সে হারটিও দেখান। যুবরাজ বললেন, আরে দাসী, ওটা তো স্বপ্ন ছিল, হার আমার কাছে কোথার থেকে আসবে? কিন্তু দাসী মানল না এবং যুবরাজের অন্য পকেট থেকে মুক্তার হার বের করতে করতে জিজ্ঞেস করল, এইটাই কি সে হার ছিল? এখন ধীবরের কন্যা চেয়ার থেকে উঠে যুবরাজের কাছে চলে এল এবং বলল, যুবরাজ, এখন তো আপনি জেনে গেছেন যে আমি ধীবরের কন্যা নই, আমি পরীদের দুনিয়ার একজন পরী। এখন আমার গল্পও শুনে নিন। পরীদের দুনিয়ায় আমার থেকে ভালো নৃত্যশিল্পী আর কেউ ছিল না। রাজা ইন্দ্রধকাল রোজ আমার নাচ দেখেই দরবার করতেন। এক রাতে আমার শরীর খারাপ ছিল, মাথায় খুব ব্যথা ছিল। দরবার থেকে ডাক এলো তো আমি মানা করে দিলাম, কিন্তু রাজা আমাকে ছাড়া শান্তিতে ছিলেন না। আবার ডাক এলো তো আমি রেগে গেলাম। আমি বলে দিলাম, রাজাকে বলবেন এই নামেরও কোনো জিনিস আছে তাদের কাছে না নেই। এখানে আমি ব্যথায় ছটফট করছি আর তার নিজের নাচের চিন্তা। বার্তা নিয়ে আসা ব্যক্তি গিয়ে একইভাবে রাজাকে বলল। রাজা ইন্দ্র তো রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমাকে ডাকলেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পৌঁছলাম তো তিনি বললেন, অনেক অহংকার হয়েছে তোর নিজের ওপর। যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে 1 বছর পৃথিবীতে যুবতী হয়ে থাকতে হবে এবং নিজের পরিচয় লুকাতে হবে। যদি কেউ জেনে যায় যে তুই পরী বা কোনো পুরুষ তোকে ছুঁয়ে ফেলে, তাহলে কখনো পরীদের দুনিয়ায় ফিরে যেতে পারবি না। আমি খুব কাঁদলাম, কাকুতি মিনতি করলাম, ক্ষমা চাইলাম। রাজা বললেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না। হ্যাঁ, এতটুকু অবশ্যই করতে পারি যে তোকে রোজ রাতে সিংহাসন পাঠিয়ে পরীদের দুনিয়ায় ফিরিয়ে আনব, কিন্তু 1 বছর তোকে পৃথিবীতেই কাটাতে হবে। আমার পাখা ছিঁড়ে নেওয়া হলো এবং আমাকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। আমার সঙ্গে আমার দাসীকেও পৃথিবীতে আসতে হলো। আমি নিজের জন্য ধীবরের বাড়ি পছন্দ করলাম এবং ধীবরের কন্যা হয়ে থাকতে লাগলাম, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। কিন্তু আমার ভাগ্যে আপনার সেবা করা লেখা ছিল। কাল আমার সাজার 1 বছর পূর্ণ হতে চলেছিল। আমি আমার পাখা ফিরে পেতাম এবং পরীদের দুনিয়ায় ফিরে যেতাম। আপনি আমার আসল পরিচয় কখনো জানতে পারতেন না। আপনি এটাই ভাবতেন যে আমি বিশ্বাসঘাতকতা করেছি এবং পালিয়ে গেছি।
কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আপনিই আমার মালিক এবং আমি আপনার দাসী। যুবরাজ সেই যুবতীর এই অবাক করে দেওয়া গল্প শুনলেন এবং তারপর নিজের বউকে নিয়ে রাজা এবং রানীর কাছে গেলেন এবং পুরো গল্পটি শোনালেন। রাজা যখন জানতে পারলেন যে তাদের পুত্রবধূ ধীবরের কন্যা নয় বরং ইন্দ্রলোকের অপ্সরা, তখন তাদের আনন্দের কোনো সীমা রইল না। তারা খুব ধুমধাম করে ছেলের আবার বিয়ে দিলেন এবং খুব আনন্দ করলেন। আমার প্রিয় দর্শক, এমন সব আকর্ষণীয় গল্প শুনতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের গল্প নিয়ে আসব অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব ঠিক সেই ধরনের গল্প আপনাদের শোনাতে।